তো এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন সমাধান। এটা প্রথমে আমরা গণিতের সমাধান দেখবো, তারপর বাকিটা দেখবো। তো এই পরীক্ষাটি 21 সালে হয়েছিল। যাই এখানে 3 নম্বর প্রশ্ন থেকে অঙ্কটা শুরু, তো এখান থেকে শুরু করব। এখানে বলা আছে x⁻³ - 0.001 = 0 হলে x স্কয়ার এর মান কত? তাহলে কি লেখা আছে? x⁻³ -0.001 হচ্ছে 0। তাহলে এটা কিন্তু কাটা। এখান থেকে লেখা যায় যে x⁻³ কত? 0.001 লেখা যায়। তাহলে x⁻³ কে কি লেখা যায়? 1/x³ লেখা যায়। তাহলে এখন এখান থেকে যদি আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি কিনা, যে দশমিক যদি তুলে দেই তাহলে দশমিকের জন্য কি হয়? একটা 1, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা কি শূন্য বসে। তাহলে এখানে কি আসবে? যে 0.001 এটা ছিল, আমি যেখান থেকে দশমিকটা তুলে দিয়েছি এখানে দশমিক আছে, কারণ আমরা তো এই লাইনে লিখিনি, আমরা লিখছি এই লাইনে, বোঝানোর জন্য আমি ওখানে লিখলাম। তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা সংখ্যা আছে, জন্য 3টা শূন্য। তাহলে এটার মানে কি? যে 1/x³ = কত? 1/10³ লেখায় যে কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি আমরা উল্টায় দেই, তাহলে x³ = কত লিখতে পারি? যে 10³ তাহলে x = কত? 10। x কিন্তু 10, কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে কিন্তু x স্কয়ার। তাহলে খেয়াল করতে হবে, তাহলে স্কয়ার করে দিই। x স্কয়ার = 10², তার 10 স্কয়ার মানে হচ্ছে 100। তাহলে x স্কয়ারের মান কত আসছে আমার কাছে? x স্কয়ার মানে হচ্ছে 100। এখন আমরা এই 14 নম্বর প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার? তাহলে একটু বুঝতে হবে, এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ। এখন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্য, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দুটির দূরত্ব কত মিটার? তাহলে এটাকে ধরে নিলাম হচ্ছে বৃহত্তম বাহু, এটাকে ধরে নিলাম ক্ষুদ্রতম বাহু, আর এটা হচ্ছে মিডল বাহু আর কি। তো এদেরকে এটাকে নাম দেই এ বি সি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব, তাহলে এইটা যদি বৃহত্তম বাহু হয় আর এইটা যদি ক্ষুদ্রতম বাহু হয়, তাহলে এদের মধ্যবিন্দু ধরে নিলাম হচ্ছে এটা, এর মধ্যবিন্দু হচ্ছে এটা। এই যে দূরত্বটুকু এইটাই আমাদের কাছে চাওয়া হয়েছে, এই দূরত্বটুকু এইটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে এই বাহুটা কি এ বি সি, আর এইটাকে নাম দিলাম হচ্ছে, এই বিন্দুকে নাম দিলাম ই, আর এই বিন্দুকে নাম দিলাম হচ্ছে এফ। সরি, এই বিন্দু হচ্ছে ই, এই বিন্দু হচ্ছে এফ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি, যে এ বি, এইটা আর কি, বি সি সমান্তরাল ইএফ, আমরা জানি। এটাকে আবার এভাবেও লেখা যায় যে ইএফ সমান্তরাল বিসি, একই কথা, ইএফ সমান্তরাল বিসি। আবার এর সাথে এটা হয় যে ইএফ সমান কত? হাফ বিসি। ইএফ সমান হচ্ছে হাফ বিসি, ইএফ সমান কত? হাফ বিসি। বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে এই মধ্যবিন্দু সংযোগ রেখা হচ্ছে এটা, মানে মধ্যবিন্দুর যে দূরত্ব সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে এটা আমরা বের করব। তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে ইএফ সমান হাফ বিসি। মানে কি বললাম ভাই? এই একটু খেয়াল করেন, দেখেন বুঝে যাবেন। বিসি সমান কত? 2EF। যেহেতু এই রেখার মধ্যবিন্দু হচ্ছে এটা আর এই রেখার মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে বিসি হচ্ছে পুরাটা, তাই না? তাহলে এই একটা ইএফ আর এই একটা ইএফ, তার মানে কত? দুইটা ইএফ সমান একটা বিসি পাচ্ছি, তাই না? দুইটা ইএফ প্লাস ইএফ, মানে এইটা যোগ করব আর এইটা যোগ করেই তো আমরা একটা বিসি পাচ্ছি। এই জন্য লিখছি বিসি সমান 2EF। বিসি সমান কি? 2F। তাহলে এখান থেকে কি আসে? হাফ বিসি সমান কত? ইএফ। তার মানে সূত্রটা কি হয়? যে ইএফ সমান হাফ বিসি, যে লাইনটা ইএফ সমান হাফ বিসি। তাহলে এখান থেকে আমাদের কি বলা ছিল? যে দুই বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার? তাহলে মধ্যবিন্দু বিসি মানে আমরা কত জানি? এই যে বিসি মানে কিন্তু 8 জানি আমরা, কিন্তু বিসি মানে 8 জানি। তার মানে কত? হাফ ইনটু 8 সমান 2 দিয়ে 8 কে কাটলে কত? 4। তার মানে হচ্ছে কত? 4 মিটার। আমি বুঝতে পারছি কিনা? এখানে আমি এইটাকে কেন 6 ধরলাম আর এইটাকে কেন 10 ধরলাম? কারণ আমাদেরকে কিন্তু বলা ছিল যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এত হলে পরে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটি দূরত্ব, তাহলে এদের ভিতর যেটা বড় সেটা হচ্ছে বৃহত্তম, তাহলে বৃহত্তমকে ধরলাম 10, আর এদের ভিতরে যেটা ছোট সেটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এটা হচ্ছে ধরে নিলাম ছোট। তাহলে এটা যদি ক্ষুদ্রতম ধরি তাহলে এর মান হবে 6, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিচেরটার মান। এই জন্য এইটাকে 10 ধরছে, এটাকে 6 ধরছে, আর এটা হচ্ছে 8। তো তারপরে সূত্র অনুযায়ী আমাদের বসায় আমরা পাচ্ছি কত? 4 মিটার।
তো এখন আমরা এটা দেখবো, এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত। সমকোণী ত্রিভুজের, তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের একটা কোণ কত সমকোণ, আর একটা কোণ কত বলা আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা ধরে নিলাম হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা কত 90 ডিগ্রি। এই কোণটা আমরা ধরে নিলাম নির্ণয় করবো আর কি, এই কোণটা বের করবো। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তিন কোণের ভিতরে একটা হচ্ছে 90, আর একটা হচ্ছে 30, আর একটাকে ধরে নিচ্ছি কত এক্স। তাহলে তিনটার যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এক্স সমান সমান এটাকে যোগ করলে হচ্ছে 120, তার মানে কত 180 মাইনাস 120, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা কত 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। এখন আমরা এই প্রশ্নটা দেখবো। এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 16। এখানে বলা আছে দুইটি চাকার পরিধি যথাক্রমে এত সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে চাকা তো বৃত্তাকার, তাই না, বৃত্তাকারের ক্ষেত্রে পরিধির সূত্র কি 2 পাই আর। তাহলে 2 পাই আর, তাহলে প্রথম চাকার পরিধি, এটা শর্ত মতে, প্রথম শর্ত মতে প্রথম চাকার পরিধি 2 পাই r1 সমান সমান, যেহেতু দুইটা আছে তাহলে r1 আর r2 দেবো, তাহলে 31.416। আর দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে এটা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 2 পাই r2 সমান সমান কত, এটা কত বলা আছে 62.832, তাহলে 62.832। তাহলে দুইটা তাদের ব্যাসার্ধের অনুপাত চাওয়া হয়েছে আমাদের কাছে, তার মানে r1 বাই r2 সমান কত সেটা চাওয়া হয়েছে, r1 বাই হচ্ছে r2 কত সেটা চাওয়া হয়েছে। তাহলে এটা 1 এটা 2, তাহলে 1 ভাগ যদি 2 করি, তাহলে 1 ভাগ 2 করলে কি লিখতে পারি যে 2 পাই r1 বাই হচ্ছে কত 2 পাই r2। তাহলে এই পাশেও কি ভাগ হবে 31.416 বাই 62.832। তাহলে 2 বাই 2 বাই কাটাকাটি চলে যাবে, r1 বাই r2 থাকবে। এখন এইটার দ্বারা এটাকে কাটলে কত আসবে 2 মানে 1, আর এটা দ্বারা কাটলে 2, তার মানে হচ্ছে 1 বাই 2 আসবে। তাহলে r1 বাই হচ্ছে r2 সমান সমান হচ্ছে 1 বাই 2। কেন এটা 2 আসলো, কারণ এইগুলোর দ্বিগুণ, এটাকে 2 দ্বারা গুণন করলে এইটাই হবে। এই জন্য r1 বাই r2 তাদের ব্যাসার্ধের অনুপাত কত হাফ, 1:2, এই যে 1:2। তো এখন আমরা 29 নম্বর প্রশ্নটা দেখবো। 29 নম্বরে কি বলা আছে যে একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম সংখ্যাটি কত। একটি সংখ্যা কি হয় 31 থেকে যত বেশি, এর মানে হচ্ছে 31 থেকে যত বেশি, তার মানে সংখ্যাটি কি 31 থেকে বেশি হবে। তাহলে সংখ্যাটি কত, আমরা ফার্স্টে ধরে নেব যে সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি কি x। তাহলে 31 থেকে যত বেশি তার মানে কি 31 থেকে যত বেশি, তার মানে এইটা 31 থেকে বড় হবে। এই কথার মানে কি একটি সংখ্যা 31 থেকে যত বেশি, তার মানে এই সংখ্যাটা কি অবশ্যই 31 থেকে বেশি হবে। তাহলে এর মানে আমি এটা লিখতে পারি যে x - 31, মানে 31 থেকে যত বেশি, তার মানে আমরা যে সংখ্যাটা বের করব সেই সংখ্যাটা অবশ্যই 31 থেকে বেশি। আর 31 থেকে যদি সংখ্যাটা বেশি হয় তার মানে 31 কি ওই সংখ্যা থেকে ছোট, 31 কি ওই সংখ্যা থেকে ছোট, এই জন্য লিখছি কি x - 31। তো যত বেশি 55 থেকে তত কম, ওই সংখ্যাটি কি হবে 55 থেকে তত কম। তাহলে 55 থেকে তত কম, তার মানে কি লেখা যায় যে 55 কিন্তু ওই সংখ্যার থেকে বড়, মানে 31 থেকে সংখ্যাটি যত বেশি সংখ্যাটি 55 থেকে তত কম। সংখ্যাটি 31 থেকে যত বেশি সংখ্যাটি 55 থেকে তত কম, তার মানে হচ্ছে 31 থেকে যেহেতু বেশি তার মানে কত 31 থেকে বেশি হলে ওই সংখ্যাটি -31, আর 55 থেকে যত কম বলতে 55 - x, তার মানে এই ক্ষেত্রে কিন্তু x এর থেকে 55টাই বেশি। তখন এটাকে সমাধান করলে কি হবে যে x প্লাস x টা এই পাশে প্লাস হবে সমান সমান কত 55 প্লাস 31। তাহলে এটা কি লেখা যায় যে 50 3 80 85 86, তার মানে 2x সমান সমান কত 86। তাহলে x সমান সমান 86 ভাগ 2, তার মানে এখান থেকে পাবো 43। এখন কারো যদি এই লাইনটা যদি ধরতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে যত বেশি বা যত কম এর ক্ষেত্রে কি সহজ একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে যাদের কথা বলবো তাদের যোগফল বাই হচ্ছে 2। সংখ্যাটি সমান সমান কি যাদের কথা বলবো তাদের যোগফল বাই হচ্ছে 2, তাহলে সংখ্যাটি সমান সমান কি 31 প্লাস 55 বাই হচ্ছে 2। তো এটা করলে আমরা সেই 43ই পাবো আর কি। কিন্তু মেইন নিয়ম হচ্ছে এটা মনে রাখা সবচেয়ে বেটার, কারণ এইভাবেই করতে হবে, আমাদেরকে করা উচিত। এখন আমরা 37 নম্বর প্রশ্নটা দেখবো। 37 নম্বর প্রশ্ন বলা আছে যে দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার, একটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপরটির ব্যাসার্ধ কত। দুটি বৃত্ত পরস্পর কিভাবে স্পর্শ করেছে বহিস্থভাবে, যদি একটু চিত্রটা খেয়াল করি তাহলে এই একটা বৃত্ত বহিস্থভাবে মানে বাইরে থেকে স্পর্শ করেছে, তাহলে এই একটা বৃত্ত, তাহলে এই বৃত্ত আর এই বৃত্ত পরস্পর কিভাবে স্পর্শ করেছে বহিস্থভাবে। তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্ব নেই, কেন্দ্র থেকে এই
এইটার দূরত্ব হচ্ছে এইটুক, কেন্দ্র কত, এইটার কেন্দ্র C1, এইটার কেন্দ্র কত, এইটার কেন্দ্র হচ্ছে C2, তাহলে কেন্দ্র থেকে এইটার দূরত্ব কত R1 আর কেন্দ্র থেকে এইটার দূরত্ব কত R2। তাহলে এই ক্ষেত্রে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, কিভাবে, যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের সূত্রটা হচ্ছে C1 C2 সমান সমান হচ্ছে R1 প্লাস R2। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল, কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল, এটা হচ্ছে তাদের সূত্র। এখন কি কি মান দেওয়া আছে আমাদের কাছে? আমাদের কাছে দেওয়া আছে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 7, তার মানে C1 C2 এর মান কত 7, C1 C2 সমান সমান কত 7, কারণ C1 C2 তো হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আর কি বলছে, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে একটা বৃত্তের ব্যাসার্ধ 4 হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে ধরে নিলাম R1 মানে হচ্ছে 4 আর R2 মানে আমরা বের করব। তাহলে এখান থেকে লিখতে পারি যে C1 C2 সমান R1 প্লাস R2, তাহলে লেখা যায় 7, এইটার পরিবর্তে কি লেখা যায় 7 সমান সমান এটা কত 4 প্লাস হচ্ছে R2, তাহলে আমরা R2 বের করব। তাহলে কি R2 সমান সমান কত 7 মাইনাস 4, তার মানে কত 3। এই যে তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত হবে 3। এখন আমরা এই প্রশ্নটা দেখব 38 নাম্বার। এখানে কি বলা আছে? 38 নম্বরে বলা আছে যে এই সংখ্যক আমের দাম 20 টাকা। একটু বুঝতে হবে, খুবই সহজ। এই সংখ্যক আমের দাম কয় টাকা? 20 টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে? এই সংখ্যক আমের দাম যদি 20 টাকা হয় তাহলে এ টাকায় কতটি আম কেনা যাবে? তাহলে কতটি চেয়েছে, মানে আমাদের কাছে কি চেয়েছে? সংখ্যা চেয়েছে। কিন্তু তাহলে সংখ্যা চেয়েছে, এই টাকায় কতটি আম কেনা যাবে, সংখ্যা চেয়েছে। তাইলে আমাদের এই লাইন থেকে যাকে আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা এটা লিখি যে যাকে চাওয়া হয় তাকে ডান পাশে লিখি। তাহলে এ সংখ্যক আমের দাম কত? 20 টাকা। তাহলে আমরা সংখ্যাকে, এ সংখ্যা না বি সংখ্যা, সংখ্যা কিন্তু এ, টি মানে হচ্ছে এ, কয়টি, এ টি, আর এখানে টাকা হচ্ছে বি, তার মানে বি টাকায় পাওয়া যায়। এভাবে লিখবো যে বি টাকায় পাওয়া যায় এটিএম বা এ সংখ্যক আম, বি টাকায় পাওয়া যায় এটিএম বা এ সংখ্যক আম, বি টাকায় পাওয়া যায় এটিএম বা এ সংখ্যক আম। একটা লিখলেই হবে, কারণ এটাই হচ্ছে সংখ্যা আর আমাদের কাছে বলছে কতটি আম কেনা যাবে, সংখ্যার পরিমাণ চেয়েছে, এই জন্য সংখ্যাটাকে ওই পাশে লিখলাম। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কতটি আম? 1 টাকায় পাওয়া যায় এ বাই বি সংখ্যক আম। তাহলে এ টাকায় কতটি পাওয়া যায়? এখন এই এ আর এই এ নিয়ে যেন প্যাচ লাগে না, এর জায়গায় থাকতে পারে 5 টাকাও থাকতে পারে। যদি বলতে 5 টাকায় কতটি আম পাওয়া যায়, তাহলে ওই 5 টাকায় আমরা লিখতাম, এখানে কি লিখতাম? 5 লিখতাম। যদি 10 টাকায় বলতে হয় তাহলে আমরা এখানে কি লিখতাম? 10 লিখতাম। তাহলে 10 টাকায় পাওয়া যায় এ গুণন 10 বাই হচ্ছে বি হইতো। কিন্তু এখানে যেহেতু এ টাকায় বলছে, কি বলছে? এ টাকায়, তাহলে আমরা লিখবো যে এ টাকায় পাওয়া যায় কতটি আম? তাহলে এ ইন্টু এ বাই বি, তার মানে কত? এ স্কয়ার বাই বি, এতটি বা এত সংখ্যক আম। যেহেতু আমরা সংখ্যক লিখছিলাম তাহলে ডট ডট দিয়ে দেবো এত সংখ্যক আর কি। তাহলে এ টাকায় পাওয়া যাবে হচ্ছে এত সংখ্যক আম, এই যে এ স্কয়ার বাই বি সংখ্যক আম, এই যে স্কয়ার বাই বি এত সংখ্যক আম। এখন আমরা এই 40 নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। এখানে বলা আছে যে একটি সমান্তরাল ধারার 12তম পদ সাধারণ হলে তার প্রথম 23তম পদের সমষ্টি কত? তার মানে এটা কয় নাম্বার? এটা হচ্ছে 40। একটু খেয়াল করতে হবে ভাই, 40 নাম্বার। 12তম পদ কত? 77। তাহলে n তম পদ যদি জানি আমরা, তাইলে সূত্রটা কি? n তম পদের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে কত বলছিল? 12তম পদের মান কত? 77। 12তম পদের মান 77, তার মানে কিন্তু n সমান সমান 12, সরি 12তম, হ্যাঁ n সমান সমান 12 আর 77, তার মানে n 77টা বসবে এই পাশে আর কি। তাহলে n তম পদ, যেহেতু n তম পদ মানে কত? 77, মানে 12তম পদ 77 হলে তাইলে 12তম পদের জন্য আমরা বের করবো। তাহলে 12তম পদের মান কত? 77। তাহলে 77 সমান সমান a প্লাস n এর মান কত? 12। n টা হচ্ছে কততম সেটা আর কি। তাহলে 12 মাইনাস 1 ইন্টু কত? d। তাহলে এই লাইন থেকে লেখা যায় a প্লাস 12 আর 1 বিয়োগ করলে 11, তাহলে 11d। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 77 সমান সমান কত? a প্লাস 11d। এটা আমরা পেলাম আর কি। এটাকে সমীকরণ দিয়ে রাখতে পারি 1 নম্বর। তারপর কি বলা আছে? প্রথম 23 পদের সমষ্টি কত? তার প্রথম 23 পদের সমষ্টি কত? প্রথম 23 পদের সমষ্টি হচ্ছে, তাহলে আবার 23 পদের সমষ্টি, প্রথম 23 পদের সমষ্টি s সমান সমান n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখান থেকে লেখা যাবে কি ভাই, যে প্রথম 23 পদ, তার n এর মান কিন্তু 23, প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে n এর মান কিন্তু এখানে 23, তাহলে কি লিখবো যে 23 বাই 2 a প্লাস n মাইনাস 1, তার n এর মান কত? 23 মাইনাস 1 ইন্টু d। তাহলে এখান থেকে লেখা যায় যে 23 বাই 2a প্লাস হচ্ছে 22d। তাহলে এখান থেকে কি লেখা যায় যে 23 বাই 2 কে যদি কমন নেই তাহলে কি লেখা যায় যে a প্লাস 11d। এই দুই কাটাকাটি চলে যাবে, তাহলে 23 ইন্টু এই যে a প্লাস 11d, এইটা মানে কিন্তু আমরা বের করেছিলাম কত? 77। তাহলে এখানে কি 77টা গুণন হবে। তাহলে এটা গুণন করে দেখি যে গুণফল কত? 77 আর 23 গুণন করবো, তাই না? খেয়াল করতে হবে 77 আর কত? 23।
3 7 কত 21 এর 1, হাতে থাকলো কত 2, এই যে 2 কে লিখলাম, প্লাস 7 দুগুণে কত 14, এই যে 14 কে লিখলাম, প্লাস 3 7 কত 21, এই যে 21 কে লিখলাম। এই তিনটা যোগ করলে কত আসবে? 20 10 30, 30 আর 4 34, 35 36 37, তাহলে এখান থেকে পাচ্ছি কত 37। তাহলে 37 এর 7 নামবে এখানে, হাতে থাকলে কত 3, তাহলে 7 দুগুণে কত 14, 14 আর 3 কত 14 15 16 17, তার মানে এখানে বসবে কত 17। তাহলে এদের যে গুণফল এটার মান কত 1771। এই যে 1771 অপশন, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা এই 45 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একটি গাড়ির চাকা প্রতি মিনিটে কতবার ঘুরে? 90 বার ঘুরে। কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, একবার ঘুরলে একটা চাকা 360 ডিগ্রি ঘুরে। তো যাই প্রথমে বের করি যে 1 মিনিটে কতবার ঘুরে। 1 মিনিট মানে কত 60 সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমরা এটা বের করবো যে 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 90 বার। 60 সেকেন্ডে ঘুরে 90 বার। আপনারা অবশ্যই ভাবে লিখবেন যে 60 সেকেন্ডে চাকাটি ঘুরে 90 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 90/60। তাহলে কাটাকাটি করলে এখান থেকে পাবো কত? 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 দুগুণা 6, 0 0 কাটাকাটি চলে গেল। 3 দিয়ে কাটলে 3 3 9 3 দুগুণা 6, তার মানে কত 3/2। আচ্ছা, একটা চাকাটি যদি একবার ঘুরে, একবার ঘুরলে সে ঘুরবে কত ডিগ্রি? একবার ঘুরলে সে ঘুরে হচ্ছে 360 ডিগ্রি। এভাবে লিখবেন যে চাকাটি একবার ঘুরলে সে 360 ডিগ্রি ঘোরে। 360 ডিগ্রি কি হয়? ঘোরে। তাহলে যদি 3/2 বার ঘুরে, যদি 3/2 বার ঘুরে, তাহলে সে কত ডিগ্রি ঘুরবে? তাহলে 360 ইন্টু কত 3/2, স্বাভাবিক জিনিস। একটা চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে। যদি এ বার ঘুরে তাহলে কতবার ঘুরবে? এ ইন্টু 360, তাহলে 3/2 বার ঘুরলে কতবার ঘুরবে? 360 ইন্টু 3/2। তাহলে এটা কত? কাটাকাটি গুলো কত? 18 দুগুণে 36 মানে 180। তাহলে 180 কে 3 দ্বারা গুণন করলে 0 0 বসাই দিলাম, 3 8 24 4, হাতে আমার 2, 3 1 3 4 5, 540। তাহলে চাকাটি কতবার ঘুরবে? 540 বার ঘুরবে। এই যে 540 ডিগ্রি, সরি বার না, এত ডিগ্রি ঘুরে 540 ডিগ্রি ঘুরবে। 540 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা 53 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে কোন সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, তা এদের অন্তর্ভুক্তি কোণ 30 ডিগ্রি হলে সামুদ্রিকটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা যদি একটি চিত্রের দিকে খেয়াল করি ভাই, কোন সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে আমার সেই সামান্তরিক সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। তাহলে এইটা কত দেওয়া আছে? একটা বলা আছে 10 সেন্টিমিটার, এটা ধরলাম 10 সেন্টিমিটার, আর একটা কত 8 সেন্টিমিটার। তাহলে এটা ধরলাম 8 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। যদি এইটাই হয় আর এটা যদি এ হয়, এটা যদি ভাই বি হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল কি? যে এ বি সাইন থিটা। যদি একটা বাহু এ আর একটা বাহু বি মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এ বি সাইন থিটা। তাহলে এখানে কত আসবে? মধ্যবর্তী কোণ কিন্তু 30 ডিগ্রি বলা আছে, 30 ডিগ্রি বলা আছে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 8 ইনটু সাইন 30 ডিগ্রি। সরি, বির মান হচ্ছে 8, মান বসাই দিই। তাহলে এখান থেকে লেখা আছে 10 ইনটু 8 ইনটু সাইন 30 ডিগ্রি, মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 2 দিয়ে 10 কে কাটলে কত আসে? 5। তাহলে 5 আসছে কত? 40। তাহলে নিচের কোণটা হবে ক্ষেত্রফল 40। এই যে 40টা হচ্ছে এর ক্ষেত্রফল। তো এখন আমরা 64 নাম্বার প্রশ্নটা দেখবো। এখানে কি বলা আছে? এখানে বলা শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা কত? 6 বছরের কি চেয়েছে? মুনাফা কত? তাহলে আয় সমান সমান পিএনআর। আমরা একটা সূত্র জানি, মুনাফা হচ্ছে আয়, এটা আমার কাছে বের করতে হবে। আসল কত টাকা? এই যে 650 টাকা, 650 টাকায় হচ্ছে আসল। তাহলে আসলের জায়গা লিখবো 650 গুণন এনটা হচ্ছে সময়, এনটা সময় কত বছর? 6 বছর। তাহলে এর মান হচ্ছে 6। আর এটা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার, আর সমান সমান কত? 7%। এই যে শতকরা বার্ষিক 60 টাকা সুদে, তার মানে 7%, তার মানে কত? 7/100। তাহলে এখানে লিখবো কত? 7/100। তাহলে এই শূন্য কাটাকাটি চলে গেল। 2 দিয়ে যদি কাটি 5 না, 2 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 5 দুগুণা 10। এখন 5 দিয়ে 65 কে কাটলে কত হয়? 5 12 60, 5 13 হচ্ছে 65, 5 13 কত? 65। তাহলে 13 আর 3 7 কত? 21, 21 আর 13 গুণন করতে হবে, 21 আর 13 গুণন করতে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণা 6 যোগ 1 অক্ষে 1, তার মানে কত? 7। 3 দুগুণা 6 আর 1 অক্ষে 1 থেকে যোগ করলে 7, আর 2 অক্ষে 2, তার মানে যেটা মুনাফা সেটা কত? 273 টাকা। এই যে মুনাফা হচ্ছে 273 টাকা।
এখন আমরা এই 67 নাম্বার প্রশ্ন দেখব। এখানে বলা আছে যে রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনেছিল? তাহলে রহিম, আমি জানি না, ফার্স্টে ধরে নেব যে রহিম এক্সটি কলম কিনেছিল। কি ধরে নেব যে ভাই রহিম এক্সটি কলম কিনেছিল। রহিম কতটি কলম কিনেছিল? এক্সটি কলম কিনেছিল। হ্যাঁ, তাহলে এক্সটি কলমের দাম কত? 240 টাকা। কারণ আমাদের প্রশ্ন প্রথমেই বলা আছে রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো। তাহলে আমরা এটা লিখবো যে রহিম 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। কি ভাই, যে রহিম 240 টাকায় 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। রহিম 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। এটা আমরা ফার্স্ট ধরে নিলাম যে রহিম 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। সে যদি, তার মানে কি, তার মানে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তো তার কলমের দাম তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার মানে এই টাকা দিয়ে সে একটি কলম বেশি পাবে। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি, সে এই টাকা দিয়ে কি হবে, একটি কলম বেশি পেত। তাহলে x+1 কলমের সংখ্যা তখন কি হতো, x+1 টি কলম হইতো। প্রথম ক্ষেত্রে কিন্তু সে 240 টাকা দিয়ে এক্সটি কলম কিনছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি করছে, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার মানে এই টাকা দিয়ে সে একটি কলম বেশি পেতে চেত, তাহলে দাম গড়ে 1 টাকা কম পড়তো। দাম কি গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে এখন গড় কথাটি কিন্তু আমাদের বলা আছে। গড় মানে কি, আমরা জানি যে মানে টোটাল যে মানে সংখ্যাগুলো থাকবে, না টোটাল যে মান মানে ইয়া থাকবে, কি বলে এটাকে, গড় মানে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেটা হচ্ছে সমষ্টিবাহী সংখ্যা। গড় মানে আমরা স্বাভাবিকভাবে জানি সমষ্টিবাহী সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে গড় মানে কি, এটার ক্ষেত্রে গড় মানে কি হবে, এটার ক্ষেত্রে গড় মানে হচ্ছে সমষ্টিবাহী সংখ্যা। সমষ্টি মানে হচ্ছে 240 টাকা, মানে টাকা বাই টি। এই ক্ষেত্রে গড় মানে হচ্ছে টাকা বাই টি, তাহলে 240 বাই এক্স। আর এই ক্ষেত্রে গড় মানে কত, এই ক্ষেত্রে গড় মানে হচ্ছে 240 বাই x+1। মানে এইটা মনে রাখার জন্য আর কি, যেহেতু আমার গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে গড় মানে আমি কি বললাম ভাই, গড় মানে হচ্ছে সমষ্টিবাহী সংখ্যা, কিন্তু এখানে সমষ্টি বলতে ওই 240 টাকা বোঝাচ্ছে, আর সংখ্যা বলতে এক্সটি বোঝাচ্ছে। সংখ্যা বলতে এক্সটি বোঝাচ্ছে, আর সমষ্টি মানে 240 টাকা। এই প্রথম ক্ষেত্রে গড় হচ্ছে এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে গড় কত, 240 বাই x+1। মানে 240 হচ্ছে টাকা, সমষ্টি যেটা, সমষ্টি মানে হচ্ছে টাকা, আর নিচে কত, সংখ্যা, সংখ্যা মানে কত, x+1 টি। তার মানে এটা এইভাবে মনে রাখতে পারি, টাকা আর টির ক্ষেত্রে গড় সমান সমান কি, টাকা বাই টি। টাকা আর টির ক্ষেত্রে গড় সমান টাকা বাই টি। তাহলে এখানে কি বলা আছে যে সে যদি ওই টাকায় এতটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম, না, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তার মানে একটি কলমের দাম কিন্তু গড়ে 1 টাকা কম পড়তো। তার মানে হচ্ছে ভাই যে 240 বাই এক্স মাইনাস 240 বাই x+1 সমান সমান কত, 1। আমি বুঝাইতে পারছি কিনা? এটা কিন্তু গড়। প্রথম ক্ষেত্রে গড় হচ্ছে এত টাকা, দ্বিতীয় ক্ষেত্রে গড় হচ্ছে এত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সে যখন একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, মানে একটি কলম যখন বেশি কিনতো তখন তার গড়ে 1 টাকা দাম কম পড়তো। এই জন্য গড়ে যেহেতু 1 টাকা কম পড়তো, তাহলে এইটা মাইনাস এইটা সমান সমান হচ্ছে 1। তাহলে এখন এটাকে লসাগু করতে হবে, লসাগু করে এটাকে সমাধান করতে হবে। তো এটাকে আমরা সমাধান করি, দেখি এখান থেকে কত আসে, x ইন্টু কত, x+1। তাইলে এটা 240 ইন্টু কত, x+1 মাইনাস 240x সমান সমান কত, 1। তাহলে এখান থেকে লেখা যাবে কি যে 240x প্লাস 240 মাইনাস 240x সমান সমান, এটা যদি এই পাশে আসে তাহলে x স্কয়ার প্লাস x, একবারে লিখে দিলাম। তাহলে এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি চলে যাবে, তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 240 সমান সমান 0, একবারে লিখতে পারি। তাহলে এখন 15 আর 16 গুণন করলে আমরা পাই হচ্ছে 240, আর 15 আর 16 এদের যোগ বা বিয়োগ করলে আমরা 1 পাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240, মানে মিডল টার্ম করছে আর কিছুই না। তাহলে x কমন নিলে এখান থেকে লেখা যায় x প্লাস 16 মাইনাস 15 কমন নিলে এখান থেকে লেখা যায় x প্লাস 16 সমান সমান 0। তাহলে x সমান একটা আসবে মাইনাস 16, আর এক ক্ষেত্রে x সমান কত হবে, 15। তাহলে দাম মানে এখানে বলছিল কি কতগুলো কলম কিনেছিল, কতগুলো সংখ্যা তো নেগেটিভ হতে পারে না, তাই এটা আমাদের গ্রহণযোগ্য না। এইটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাই সে কতটি কলম কিনেছিল, 15টি কলম কিনেছিল। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কতটি, 15টি। অ্যান্সার কিন্তু 15টি হবে। তাহলে এখন আমরা এই প্রশ্নটা দেখবো। এখানে বলছে যে 2.5 কোন সংখ্যার 0.5%। তার মানে হচ্ছে আমি ধরে নিলাম যে 2.5 হচ্ছে x এর 0.5%। কোন সংখ্যার 0.5%, x এর। তাহলে x এর 0.5%, তার মানে 0.5 বাই কত, 100। এটাকে তুলে দিলে এই পাশে লেখা যায় কত, 10। এই শূন্য কাটাকাটি চলে যাবে,
25 সমান সমান এই 10টা ভাগ ছিল পাশে গুণন হবে, তাহলে 10 গুণন 25 সমান সমান x গুণন কত 0.5, তাহলে এটাকে তুলে দিলে এখান থেকে লেখা যায় কত 10, 5 দিয়ে 10 কে কাটলে কত হয় 2, তাহলে দুইটাই পাশে গুণন হবে, তার মানে x সমান সমান কত 25 দুগুণে কত 50, 50 গুণন 10 তার মানে কত 500, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 500, এই যে 500। তো এখন আমরা এই প্রশ্নটা দেখবো, এখানে বলা আছে 10 জন বালক ও 4 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায় বেছে নেওয়া যাবে। কি বলছে 10 জন বালক থেকে 2 জন বালক, 10 জন বালক থেকে 2 জন বালক বাছাই করা যাবে হচ্ছে 10C উপায়ে, 10C2 উপায়। 10 জন বালক থেকে 2 জন বালক বাছাই করা যাবে হচ্ছে 10C2 উপায়। আর কি 4 জন বালিকা থেকে 2 জন বালিকা, 4 জন বালিকা থেকে 2 জন বালিকা বাছাই করা যাবে হচ্ছে 4C2 উপায়। 10 জন বালক থেকে 2 জন বালিকা বাছাই করা যাবে 10C2 উপায়ে, 4 জন বালিকা থেকে 2 জন বালিকা বাছাই করা যাবে 4C2 উপায়। তো বলছে কত উপায় তাহলে বেছে নেওয়া যাবে, কত উপায় বেছে নেওয়া যাবে, তাহলে মোট উপায় হচ্ছে এত গুণন এতটি। তো এখন একটা সূত্র জানি NCR সমান সমান n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফরম্যাটে যদি আমরা ভাঙি এইগুলাকে, তাহলে এখান থেকে পাবো NCR মানে কত n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার জন্য করছি আমরা, আগে এইটার জন্য করে, তাহলে এখান থেকে কত পাবো 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইনটু 1 আর 10 মাইনাস 2 এটা কত 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে এইটাকে ভেঙে লেখা যায় কত 10 ইনটু 9 ইনটু 8 ফ্যাক্টোরিয়াল। মানে এই ফ্যাক্টোরিয়াল হিসাবটা এরকম যে যদি আমার কাছে 5 ফ্যাক্টোরিয়াল থেকে তাহলে 5 4 3 2 1, 5 থেকে 1 পর্যন্ত যাবে, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে 10 থেকে 1 পর্যন্ত যাবে। তার মানে যাই হোক আমরা এটা এভাবে লিখতে পারি, তাহলে এখানে লিখবো তো 2 ইনটু 8 ফ্যাক্টোরিয়াল নিচে থাকলো, তাহলে 8 কাটাকাটি চলে যাবে, 2 দিয়ে 10 কে কাটলে কত 5, 5 9 কত 45। তাহলে এখন 4C2 এর জন্য বের করব, 4C2 তার মানে কত 4 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখন 4 কে ভেঙে লেখা যায় কি 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1 মানে 2 আসবে, 2 ইনটু 2, এই দিয়ে কাটাকাটি চলে, 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দিয়ে কত 6, তার মানে 45 আর 6 গুণন করে দেখি 5 6 30 এর শূন্য হাতে আবার 3, 4 4 24 25 26 27 270। আমাদের आंसर হবে কত 270। आंसर নাই আর কি, এটা অপশনে आंसरটা নাই, आंसर হয়তো মিসিং ছিল। যাই হোক এখন আমরা 74 নম্বর প্রশ্নটা দেখব। 74 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যদি কোন বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা আমরা আপাতত শর্টকাটে মনে রাখবো, এটা লং প্রসেস আমি কোনো একটা ভিডিওতে সিঙ্গেল বানিয়ে দেব, কারণ এটা মূলত রিটেনেও আসে, শুধুমাত্র এমসিকিউ এর জন্য আমরা এখন শিখে রাখবো, কিন্তু এটা রিটেনেও আসে, যখন রিটেনে আসবে ওই রিটেনের জন্য আমি এইটা একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে দেবো, তখন ওটা দেখে নেবেন আর কি। তাহলে এইটা সূত্র হচ্ছে যে a প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ বি বাই হচ্ছে 100। এখন 10% করে বৃদ্ধি পায়, এ মানে হচ্ছে বৃদ্ধির পরিমাণ, বি মানে হচ্ছে হ্রাসের পরিমাণ, যেহেতু 10% করে বৃদ্ধি পাচ্ছে একটা বর্গক্ষেত্র কি এ সমান বি সমান সমান 10%, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলোই সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস এ বি বাই কত 100। এ হচ্ছে বৃদ্ধির পরিমাণ, বি হচ্ছে হ্রাসের পরিমাণ, যেহেতু বৃদ্ধির কথাই বলা আছে তাহলে দুইটাই একই, আর যেহেতু বর্গক্ষেত্র তো এ আর বি সমান হবে, তাই যাই হোক এই শূন্য কাটাকাটি চলে যাবে, তাহলে 10 10 20 আর কত 21, তার মানে কত 21% বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 21% বৃদ্ধি পাবে। এখন আমরা একই সাথে 76 নম্বর প্রশ্নটা দেখবো। 76 নম্বরে কি বলা আছে যে x মাইনাস 5 আর কত x, এই পাশে দেখি 76 নাম্বারটা, x মাইনাস 5 আর কত দেওয়া আছে x প্লাস a সমান সমান কত 0। যদি এরকম গুণফল অনেকগুলো গুণফল সংখ্যা যদি সমান 0 হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে 0 হয়, তার মানে কত x মাইনাস 5 সমান 0, তাহলে x সমান সমান কত 5, আবার লেখা যায় x প্লাস a সমান কত 0, x সমান সমান কত মাইনাস a। এর সাথে যদি আরেকটা সংখ্যা এভাবে ব্র্যাকেটে গুণনের ভিতরে থাকতো তাহলে সেই সংখ্যাটি সমান 0 লেখা যাইতো, তাহলে এখান থেকে কি আসবে যে মাইনাস a কমাতে হচ্ছে 5, তাহলে এই যে মাইনাস a কমাতে 5 এইটা হচ্ছে আমার आंसर। তো এখন আমরা 82 নাম্বার প্রশ্নটা দেখব। এখানে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 123, মধ্যম সংখ্যাটি কত। তিনটি ক্রমিক সংখ্যার কথা কিন্তু বলা আছে, তাহলে আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে x - 1, দ্বিতীয় সংখ্যাটি কত x, তৃতীয় সংখ্যাটি কত x + 1, মানে ক্রমিক সিরিয়াল অনুযায়ী ধরে নিলাম আমরা, তাহলে এদের যোগফল হচ্ছে 123, তাহলে x - 1 প্লাস x প্লাস হচ্ছে x + 1 সমান সমান কত 123। তাহলে এখান থেকে কি হবে a + 1 আর -1 কাটাকাটি চলে যাবে, তার মানে 3x সমান সমান কত 123, তার মানে 123
3 দ্বারা যদি 123 কে ভাগ দেই তাহলে কত আসে, 3 4 12 আর 3 অক্ষে 3, তার মানে 41। x সমান সমান কত, 123/3 কাটাকাটি করলে বা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 41। তাহলে মধ্যম সংখ্যাটি কত, আচ্ছা মধ্যম সংখ্যাটি কত, x। এই যে মধ্যম সংখ্যাটা আমরা কিন্তু x ই ধরে নিয়েছি, তাহলে x এর মান 41, তার মানে মধ্যম সংখ্যাটা হচ্ছে 41। এই যে 41। ও এখন আমরা একই সাথে 83 নম্বর প্রশ্নটা দেখে নেব, যেহেতু এখানে আছে। 83 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলা আছে যে 10,000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত। তাহলে 10,000 টাকার পণ্যের উপর 40% যদি কমতি হয়, তার মানে 10,000 টাকার কোনো পণ্যের উপর 40% ছাড়। তাহলে 40% ছাড় মানে কি, 40% ছাড় মানে কত, 100 - 40 সমান কত, 60%। তাহলে 10,000 টাকার জিনিসের উপর যখন 40% ছাড় দেওয়া হয় তখন জিনিসটার দাম কত হবে, 10,000 গুণন 60%, তার মানে কত, 60 কত, 100। এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, তার মানে কত, 6,000 টাকা। 6,000 টাকা মানে ছাড়ের হিসাব কি, যে পার্সেন্ট ছাড় দিবে 100 থেকে ওইটা বাদ দিয়ে ওই যে পার্সেন্ট আসবে ওইটা আবার ওই টোটাল দামের সাথে গুণন দিতে হবে আর কি। এখন পরপর যদি, এটা গেল প্রথম ক্ষেত্রে। এখন পরপর এত পার্সেন্ট কমতির পার্থক্য কত, তার মানে হচ্ছে পরপর যদি হয় তাহলে 10,000 টাকার উপর পরপর 36%, তার মানে কত, 100 - 36। তাহলে এটা করলে কত আসবে, 100 - 36 মানে হচ্ছে কত, 64। তার মানে 64%। 64% মানে হচ্ছে যখন এটা হচ্ছে 36% এর ক্ষেত্রে, যখন 36% ছাড় দেয় সেই ক্ষেত্রে, তার মানে 64%, তার মানে পরিবর্তে লেখা যায় 64/100 লেখাই যায়। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি চলে যাবে, তাহলে এখান থেকে কত থাকবে, 6400। যেহেতু পরপর বলছে তাহলে পরপরের ক্ষেত্রে প্রথমবার যদি 36% ছাড় দেওয়া হয় তাহলে ওই 36% ছাড়ে যে টাকাটা হবে ওই টাকার উপরে আবার 4% হবে, তার মানে কত, 64-র উপরে 4% হবে। তাহলে 4% যখন ছাড় দেওয়া হবে তাহলে কত, 100 - 4, তার মানে কত, 96%। কিন্তু তার মানে কত, 96 হচ্ছে 100। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি চলে যাবে, তাহলে 64 আর 96 যদি গুণন করি, সরি 96 উপরে যাবে, 4 ছক 24-এর 4, হাতে আমার 2 যোগ 4 নং কত, 36 যোগ 6 ছক কত, 36। তাহলে 36 72 73 74, তাহলে 74-এর 4, হাতে আমার 7, 6 নং কত, 54 55 56 57 58 59 60 61, 6144। তাহলে আমাদের যখন 10% মানে সরি 10,000 টাকার পণ্যের উপর যখন এককালীন 40% কম নেওয়া হয়েছিল তখন জিনিসটার দাম কত ছিল, 6,000 টাকা। এবং পরপর যখন এত পার্সেন্ট কমতি হয় তখন তার দাম কত হচ্ছে, 6,140 টাকা। প্রথম ক্ষেত্রে দাম হচ্ছে এই টাকা, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমবার 36% ছাড় দিয়ে সাথে সাথে আবার 4% ছাড় দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল দাম হচ্ছে কত, 6140 টাকা। তাহলে এখন পার্থক্য হচ্ছে প্রথম ক্ষেত্রের থেকে এই ক্ষেত্রে বিয়োগ করলে যেটা পাবো পার্থক্য। এখন ভুলেও যেন ভাই এইটা থেকে এইটা বিয়োগ করেন না, কত, 6400 থেকে যেন এইটা বিয়োগ করেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এইটাও স্যার এইটার উপর আবার এই পরেরটাও স্যার। এই জন্য টোটাল প্রথমে যে ছাড় দেওয়া হয়েছিল ওইটা আর এই দুই ক্ষেত্রে ছাড় দিয়ে সর্বশেষ যে দামটা পড়েছে ওইটা থেকে ওইটা বিয়োগ করতে হবে। তাহলে 6140 মাইনাস কত, 6,000, তাহলে কত টাকা, 144 টাকা। তার মানে কমতির পার্থক্য হচ্ছে 144 টাকা। তো এখন আমরা 84 নম্বর প্রশ্নটা দেখবো। 84 নম্বর প্রশ্নে কি বলা আছে, 84 নম্বর প্রশ্নে বলা আছে a + b = 7, a² + b² = 25 হলে 5ab এর মান কত। তাহলে a + b = 7, এটা আমাদের কাছে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে a + b হোল স্কয়ার সমান কত, 7 স্কয়ার। তার মানে এখান থেকে লেখা যায় a² + 2ab + b² = 49, কোনো সমস্যা নেই লেখা যায়। তাহলে 2ab + a² + b², এইটা মানে কিন্তু আবার 25। তাহলে a² + b² পরিবর্তে আমরা লিখতে পারি কত, 25 সমান কত, 49। তাহলে 2ab = 49 মাইনাস 25 করলে কত আসবে, 49 আর 25 5 4 9 2, তার মানে কত, 24। তাহলে ab = কত, 24/2, তার মানে কত, 12। ab এর মান কিন্তু 12। তাহলে আমার কাছে চাইছে কি 5ab, তাহলে 5টা গুণন হবে, 5ab = 5 গুণন 12, 5 12 হচ্ছে 60। 5 দ্বারা যদি এই পাশে গুণন করি তাহলে ওই পাশে গুণন করতে হবে, তাহলে 5ab মানে কত, 5 12 60। অ্যানসারটা হচ্ছে 60, এই আর কি। তো এই ছিল মোটামুটি এখানকার অঙ্কগুলোর সমাধান। তো এখন আপনারা বাকি প্রশ্নগুলো দেখে নেবেন, আর অবশ্যই প্রশ্নগুলো দেখার শেষে আপনারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হচ্ছে এই চ্যানেলে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।